নমস্কার, গল্পকথাকৃতি শর্ট স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা গৃহবধূ হত্যা। আমাদের রাজেনবাবু যখন অনেক বেশি বয়সে বিয়ে করতে যান তখন দুশ্চিন্তা ছিল একটাই, বউ পছন্দ করবে কিনা, শান্তিতে ঘর করতে পারবেন কিনা। হ্যাঁ, বয়সটা সত্যিই একটু বেশি অসমান হয়ে গিয়েছিল। রাজেনবাবু 38, রমার 23। রাজেনবাবু বিয়ে করবেন না দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি স্কুল মাস্টার, কী বা রোজগার, সংসারে জড়িয়ে পড়ে কি জীবনটা বিষাক্ত করবেন শেষকালে? কোচিং কি নোট লেখা এসব তিনি করবেন না, এইসব ওর ধাতে সয় না। কিন্তু প্রায় বৃদ্ধা মা এবার চেপে ধরলেন। এখন মাস্টারদের অনেক মাইনে হয়েছে বাবা, তোদের গোষ্ঠী বড় চাকরি করে 600 টাকায় জীবন কাটিয়ে দিলে, তুই তো তার 3 গুণ পাচ্ছিস। বিয়ে না করলে বুড়ো বয়সে কে দেখবে রে? তোরও তো বুড়ো বয়স হবে তখন। এই অনুযোগটা যখন প্রাত্যহিক হয়ে উঠল তখন অগত্যাই দুত্তর বলে বিয়ে করতে রাজি হলেন। মেয়েটি মায়ের হাতের কাছে জোগানোই ছিল। মেয়ের বাবার 5টি মেয়ে, অবস্থা খারাপ, এমন পাত্রে বিয়ে দিতে পেরে তিনি বেঁচে গেলেন। প্রথম রাজেনবাবুও বেশ খুশি হয়েছিলেন মেয়ে দেখে। বেশ সুশ্রী, হাসি খুশি মেয়ে। ভয়টা হলো বা হতে শুরু করলো ও পক্ষের পছন্দ হবে কি না মেয়েকে দেখার পরই। কিন্তু রমার এসব কমপ্লেক্স ছিল না। লোক কম, দুবেলা মাছ ভাত খেতে পায়, শাশুড়ি এখনও হাঁড়ি বেড়ি চাপাননি মাথায়। স্বামী বেশ মিষ্টি কথা বলেন। ওদের মতো গরিবের ঘরে এ তো হাত বাড়িয়ে চাঁদ পাওয়া। সন্দেহটা পুরো না কাটলেও, মানে বয়স্ক বরকে ভালোবাসবে কিনা রমা, অনেক কমে এসেছে। নিশ্চিন্ত হয়ে দাম্পত্য জীবন ভোগ করতে শুরু করেছেন। এমন সময় এই নতুন বিপত্তি। 1 মাসের মধ্যে এই কলকাতা শহরেই 3টে বধূ হত্যার কেস কাগজে বেরোলো এবং 3 ক্ষেত্রেই স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার হলেন। অতিরিক্ত কোথাও দেওর, কোথাও ননদ, কেউই জামিন পায়নি, হাজতবাস করতে হচ্ছে। সেই থেকেই শুরু হলো আতঙ্ক, ভুক ডিপডিপানি। 3টি কেসের একটির কথা অনেকেই বলছে। টাকার জন্যে মেয়েটাকে বিয়ে করেছে পাত্র, কিন্তু সে আরেকটি মেয়ের প্রণয়াসক্ত। কোনো মতে মেয়েটাকে মেরে ফেলতে পারলে আপদ যায়, আপিসের সেই মেয়েটিকেই ঘরে আনতে পারে। সেই জন্যই নানা রকম অত্যাচার করত। মদ খেয়ে এসে বউকে ঠ্যাঙাতো। শাশুড়ি বাক্য যন্ত্রণা দিত অন্য কারণে, বলতো অল্প বয়সী বউ, সে বরকে ভোলাতে পারে না। আসল কারণ, বউ মোলে সেই গহনায় তার কালো মেয়ের বিয়ে হয়। রাজেনবাবু ভাবেন উল্টোটাও তো হতে পারে। রমারও হয়তো একজনকে পছন্দ ছিল, তার কথা ভাবতে ভাবতে হয়তো এই সংসার তার আর ভালো লাগবে না। তখন কেরোসিন তেল, এইটা তো সব বাড়িতেই থাকে, নইলে লোডশেডিংয়ে আলো জ্বলবে না। আবার ভাবে শাশুড়ি যতই ভালো হোক, বউদের মনে হবে অত্যাচার করছে, আর খানিকটা দোষ এসে পড়বে স্বামীর ওপরে, সে মাকে যথেষ্ট শাসন করছে না। এই কথা কি বোঝানো যাবে যে মা ছেলে সম্বন্ধ শাসন করার নয়? যতই ভাবেন ততই বুক শুকিয়ে যায়, আহারে রুচি থাকে না। সমস্ত সংসার, এই জীবন সবই বিষময় বোধ হয়। হঠাৎ কি ঘটল বুঝতে পারে না রমা। অনেক করে বলে, কি হয়েছে তোমার, বলো না, আমি কি কিছু অন্যায় করেছি? না বললে আমি বুঝবো কি করে? তাও ঠিক বলতে পারেন না রাজেন। মধ্যে মধ্যে চোখে জল এসে যায় রমার। একদিন সারাদিন খেলোই না। তখন হয়তো 2-1টা স্বাভাবিক কথা বলার চেষ্টা করে, কিন্তু দিনরাত যার আতঙ্কে কাটছে সে স্বাভাবিক হবে কেমন করে? বরং এই চিন্তা আচ্ছন্ন করে রাখার ফলে সে রমার প্রতিটি ভঙ্গি চালচলনেরই বিপরীত ব্যাখ্যা করে।
বুঝতে পারেন না মাও। মা ভাবেন অম্বলের ব্যথা, কিংবা হয়তো রেস খেলতে গিয়েছিল, তাতেই অনেক টাকা হেরেছে, কিংবা কিংবা শেষ পর্যন্ত তারও মনে হয় অন্য কোনো স্ত্রী লোকের প্রতি আসক্ত হয়েছে। বাঘ যতদিন নররক্তের স্বাদ পায়নি ততদিন একরকম, তারপর পাগল হয়ে ওঠে। ফল হয় এই, ছোট বাড়িতে 3টি মাত্র লোক, প্রত্যেকেই এমনি বিমর্ষ ও গম্ভীর হয়ে থাকে। নিজের অসংখ্য আহরিত দুশ্চিন্তায় ডুবে থাকে। সুখ, শান্তি, আনন্দ কিছুই থাকা সম্ভব হয় না। অবশেষে যাকে বলে ক্লাইম্যাক্সে উঠল একদিন, যখন রমা আর থাকতে না পেরে বলে, কি গো, আমি তো কিছুই অন্যায় করিনি, ভালোবেসেছি তোমাকে, সুখী করতে চেয়েছি যতটা সাধ্য, কিন্তু তুমি যে শান্তি পাচ্ছ না এটা আমি বেশ বুঝেছি। আমার যদি অন্য কোথাও দাঁড়াবার স্থান থাকতো তো আমি সেখানেই চলে যেতুম। এখন এক পথ খোলা আছে তোমাকে শান্তি দেওয়ার, বিষ খাওয়া বা আগুনে পুড়ে মরা। তুমি কি আর কাউকে বিয়ে করতে চাও? আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না আর? ঠিক করে বলো। আমি এই তোমার দিব্যি বলছি, আমি হাসতে হাসতে মরব। এই প্রার্থনাই করে যাব আসছে জন্মে যেন তোমাকে নিয়ে সুখী হতে পারি, সুখী করতে পারি। এরপর নিশ্চিন্ত কথা। রাজেনবাবু ওর হাত দুটো ধরে একেবারে বুকের মধ্যে টেনে নিলেন। তুমি কি পাগল হয়েছ? তোমাকে পছন্দ হবে না অন্য মেয়েকে বিয়ে করব? কে আমার মতো আধবুড়োকে বিয়ে করবে শুনি? তোমাকে পেয়েছি এ তো বাবার অনেক পুণ্য ফলে। না না, এই অন্য একটা কারণে। সত্যি বলছি, তুমি কিছু মনে করো না। তখনও যদি খুলে বলতেন কথাটা, হাসাহাসিতে আতঙ্কের পরিসমাপ্তি ঘটত। সেটা বলা হলো না। নিমেষের তরে শরমে বাঁধিল, বলি বলি বলা হলো না। ফলে আগের চেয়ে অবস্থাটা একটু সহজবোধ হলেও সাংসারিক দাম্পত্য জীবনের মধ্যেকার সেই কালো ছায়াটা সরে গেল না একেবারেই। ক্রমশ রমার অসহ্য বোধ হলো। সে চিরদিনই হাসি খুশি মেয়ে, যা পেয়েছে তাতেই সুখী সে। অবিরাম স্বামীর মুখ গোমরা করে থাকা সে বুঝতে পারে না, তার কান না পায়। এত করেও যদি স্বামী শাশুড়ির মন না পায়, তাহলে আর কি করতে পারে সে? শেষ পর্যন্ত প্রায় পাগলের মতো হয়ে একদিন কাউকে কিছু না বলে প্রায় নিঃশব্দে বাড়ি থেকে সে বেরিয়ে গেল। একটুখানি চিরকুটের লিখে রেখে গেল স্বামীর চশমার খাপের নিচে, আমি তোমার সুখের পথ নিষ্কণ্টক করে চলে যাচ্ছি, মরলেই ভালো হতো, কিন্তু মনে হচ্ছে তোমার সন্তান এসেছে গর্ভে, বাঁচবার আর বাঁচাবার চেষ্টা করব। মা বুড়ো মানুষ, বেলার দিকে ঘুমিয়ে পড়েন। ঠিকে ঝি বাসন মাজতে এলে বৌমাই দরজা খোলে। আজ দেখল দরজায় হাত দিতেই কপাট খুলে গেল। সেই ভেতরে এসে ডাকল, ও মা, দরজা খোলা কেন? বৌদি কোথায়? বৌদি আবার কোথায় যাবে? এই বোধহয় তোকে জানলা দিয়ে দেখে থাকবে, তাই দরজা খুলে রেখেছে। কিন্তু ব্যাপারটা দেখা গেল অত সহজ নয়। বৌমা কোথায় যাবে? তবে কি বাপের বাড়ি গেল? তাই বা কার সঙ্গে যাবে? নারকেল ডাঙ্গা থেকে ভবানীপুর সোজা পথ তো নয়। পাশের বাড়ির একটি ছেলে ওই স্কুলেই পড়ে, সে 1 ঘন্টা আগে চলে এসেছে কি খেলার জন্যে, তাকে দিয়েই ডেকে পাঠানো হলো। এইবার সত্যি সত্যি যাকে বলে মাথায় বাজ ভেঙে পড়া, তাই হলো রাজেনবাবুর। আরও যে পাগল হবার মতো অবস্থা, সেটা হলো ওই চিরকুটটা পড়ে। গর্ভে ছেলে আছে, তার ছেলে, তার সন্তান। কি সর্বনাশ! তাকে নিয়ে এইভাবে বেরিয়ে গেল। পাগল হয়ে যে গেলেন রাজেনবাবু তার প্রত্যক্ষ প্রমাণ। পাছে ওই চিরকুট কারোর চোখে পড়ে বলে বাঁচবার যে একমাত্র ব্রহ্মাস্ত্র হতে পারত, সেটাই তিনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলেন জানলা দিয়ে। খোঁজাখুঁজির অন্ত রইল না। তার মধ্যে মেয়ের বাবা এসে বাঁকা বাঁকা কথা বললেন। গরিবের ঘরের মেয়েকে ঘরে আনাই ভুল হয়েছিল বাবাজি। বোধহয় বেয়ান ঠাকুরন ভেবে নিয়েছিলেন যে আমরা তার ছেলেকে ঠকিয়েছি। রাজেন তো অবাক, বললেন, এইসব কথা কেন আসছে বলুন তো? আপনি কোথায়
ওই দিকের আত্মীয় স্বজনের কাছে খোঁজ করবেন। আমি তো সকলকে জানি না। তা না, এইসব অর্থহীন কথা ফাঁদতে বসলেন। খোঁজ তো করবই, করতে তো হবেই। নিজের মেয়ে গেলে তো আমারই যাবে। তবে কি একেবারেই অর্থহীন? হ্যাঁ। তবে দেখা গেল রমার বাবার ওই বাঁকা দৃষ্টি আরও অনেকেরই আছে। সেটা ক্রমশ প্রকাশ্য। তা প্রথমে বোঝা যায়নি। পাড়ায় গা টেপাটেপি শুরু হয়ে গেল। ক্রমশ সেই কথা পাড়া ছাড়িয়ে অন্যত্র পৌঁছল। রাজেনবাবুর তো মুখ দেখানোর উপায় নেই। মা তার ওপর ধুয়ো ধরলেন, আমাকে যা হোক একটা বিষ মিষ এনে দে বাবা, এই অপমান আমার আর সহ্যি হয় না। চতুর্থ দিনে স্থানীয় থানা থেকে দুজন অফিসার এলেন। এই ব্যাপারটা কি বলুন তো, নানা খবর শুনছি পাড়া থেকে। যেই ভয়ে এত বড় কাণ্ডটা হয়ে গেল, অকারণে সেই ভয়েই সশরীরে উপস্থিত। যে ভয়ে পালাও তুমি, সেই দেবী আগে আমি। এ যে তাই হলো। বেলা 7:30 থেকে 12টা পর্যন্ত জেরা চলল। রাজেনবাবু নিদারুণ সম্ভাবনায় আতঙ্কে পাগলের মতো হয়ে উঠলেন। উল্টোপাল্টা কথা বলে আরও জটিল করে তুললেন ব্যাপারটা, এবং শেষ পর্যন্ত ওই চিরকুটটার কথাও বললেন। তা এতক্ষণ সেটা বলেননি কেন? হ্যাঁ, মিছি মিছি বকালেন, কই দেখি সেটা। এবং তারপর উত্তরটা শুনে বড় অফিসারটি হাসলেন একটু, বললেন, রাজেনবাবু বোধহয় নিচের ক্লাসের দিকেই পড়ান, তাই না? তাই বলে সকলকেই অপগণ্ড ভাববেন, এটা তো ওই বালকদের মতোই ব্যাপার হলো। যেটা ধরে বাঁচতে পারতেন আপনি সেটাই ছিঁড়ে উড়িয়ে দিলেন। এত বোকা তো আপনি অবশ্যই নন। হাউএভার আজকে উঠছি, অ্যারেস্ট করলাম না। তবে পাড়া থেকে রিপোর্ট, তাদের সন্দেহ যে তাকে মেরে আপনারা তার লাশ কোথাও গুম করেছেন। আরও যদি এমন কথা আসতে থাকে তো আমাদের তো অ্যারেস্ট করতেই হবে, দুজনকেই। সেদিন আর বাড়িতে হাঁড়ি চলল না। মা মাথা খুঁড়তে লাগলেন। ওরে বাবা, কি কুক্ষণেই যে তোর বিয়ের কথা বলেছিলুম, শেষে বুড়ো বয়সে বউয়ের দৌলতে জেলে ঘানি ঘোরাতে হবে। হাত তোর কপাল রে। রাজি, এখনো বলছি, যা হোক একটু বিষ এনে দে আমায়। রাজেনবাবু কিন্তু পাথর হয়ে গেছেন যেন। কোথায় যাবেন? কোথায় গেলে তার দেখা পাবেন? সব জায়গা তো দেখা হলো, এক কেবল নবদ্বীপে ওর কি এক বন্ধু আছে, তার কাছেই যাওয়া হয়নি। হয়তো দুজনকে জেলে যাবার ভয়ে বিষ খেতে হবে, কিন্তু ওই ছেলেটা, হে ভগবান, এ কি করলে? কোনো কারণ ছিল না যার, সেই আকাশ থেকে পেরে আনা ভয় নিয়ে অশান্তি করতে গেলেন। সেই অশান্তির কারণেই সত্য হয়ে উঠল। হে ভগবান, এ কি করলে? কিন্তু বাঁচিয়ে দিলেন পাড়ার হিতাকাঙ্ক্ষী বান্ধবরাই। পরের দিন ভোরবেলায় এক বিখ্যাত বাংলা কাগজে নিজস্ব সংবাদদাতার সংবাদ বেরোল, বিস্তারিত মশলাসহ। সকলেই সন্দেহ করছেন এটা খুনের ব্যাপার। লাশ গায়েব করা হয়েছে সুকৌশলে। সেইটের জন্যই অপেক্ষা করছেন পুলিশ অফিসাররা। দুজনে এতটা হয় না, সেই তৃতীয় ব্যক্তিটিকে পেলেই কেস পুরো হয়। সে নিশ্চয়ই পাকা ঘুঘু লোক। তবে আজকের মধ্যে যদি খবর পাওয়া না যায়, যেমন জনমতের চাপ, এই দুজনকেই পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হবে, ইত্যাদি ইত্যাদি। সেই কাগজের আবার লক্ষ লক্ষ পাঠক। বলতে গেলে এখান থেকে এখান খর্দায় পৌঁছবেই বই কি। এবং যে পুরাতন বৃদ্ধা শিক্ষয়িত্রীর কাছে রমা আশ্রয় নিয়েছিল, তিনি একান্তভাবে বৈষ্ণব সাধনারসে ডুবে থাকলেও খবরের কাগজ পড়ার অভ্যাস ছাড়তে পারেননি। তিনি মালা জপার ফাঁকে ফাঁকে কাগজে চোখ বুলোচ্ছিলেন। বললেন, এ কি সর্বনাশ! দেখ দিকে কি কাণ্ড বাঁধালি, পড়ে দেখ স্টুপিড মেয়ে। একেই বলে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। জামাই আর তার মা নাকি তোকে মেরে মাটিতে পুঁতে রেখেছে। পুলিশ সেই খুনের দায় তাদের গ্রেপ্তার করেছে। করবে যখন লেখা আছে, এতক্ষণে করেছে
এইটা ধরে নেওয়াই উচিত। বেরোবার সময় কিছু ভেবে বেরোয়নি রমা। নবদ্বীপেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো সে আড্ডা তো রাজেন জানে, অন্য কোথাও যেতে হবে। ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ল রানী দিদিমণির কথা। অনেক আগে পড়িয়েছেন নিচের ক্লাসে, কিন্তু ওকে খুব ভালোবাসতেন। 2-1 দিন কি আর আশ্রয় দেবেন না তিনি? আশ্রয় দিলেন অবশ্যই, কিন্তু তিরস্কারও খুব করলেন। বললেন, 2-1 দিন থাক, তারপর কিন্তু আমি গিয়ে তোকে পৌঁছে দিয়ে আসব। তবে সেই সময় আর এখন নেই। গাড়ি ভাড়ার একটা টাকা সঙ্গেই ছিল, আর একটা টাকা চেয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল রমা। সে যখন বাড়ি পৌঁছল তখন থানা থেকে 3-4 জন লোক এসেছেন ওয়ারেন্ট নিয়ে। 2 জনকেই কয়েদ করা হবে। রমা ঘরে ঢুকল। এ কি ব্যাপার? পুলিশ কেন? চুরি টুরি হয়েছে নাকি? ইন্সপেক্টর তো অবাক। এই নিন 7 কাণ্ড রামায়ণ সীতাকার মাসি, আপনার জন্যই তো এত বিপত্তি। আপনি রাজেনবাবুর স্ত্রী তো, যা মনে হচ্ছে। তা কোথায় গিয়েছিলেন আপনি? এখানে তো রটে গেছে ওরা আপনাকে গুম খুন করেছেন। কোথায় গিয়েছিলেন এভাবে? তা সেই কৈফিয়ত আপনাদের কেন দেব? আপনাদের আস্পর্ধা তো কম নয়। আমার এমন দেবতার মতো স্বামী, নিজের মায়ের মতো শাশুড়ি, তারা আমাকে খুন করবেন কেন? হ্যাঁ? এতক্ষণে রাজেনের মুখে ভাষা এসেছে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে একেবারে রমাকে জড়িয়ে ধরে বললেন, এ কি সর্বনাশ করতে বসেছিল রমা? আমাদের দুজনকেই তো বিষ খেয়ে মরতে হতো। হ্যাঁ, কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে পারতুম না যে। মিথ্যা স্ত্রী জাতির সঙ্গে অঙ্গাঙ্গী, কে যেন বলেছিলেন না? রমা বলল, কি বলবো বলো, পেটে একটা এসেছে। ভেবেছিলুম জানতে পারলেই শ্যামসুন্দর তলায় গিয়ে দৌড় ধরব, তার নামে নাম রাখব। মানুষ ছিল তো, সে যে কাউকে জানিয়ে যেতে নেই। ওখানে রানী দিদিমণি আছেন না, সেই ভরসাতেই যাওয়া। তা নিয়ে এমন কাণ্ড করবে পাড়ার লোকে কেন? আমাদের ওপর বিষের চোখে দেখে কেন ওরা? আমরা কি সর্বনাশ করেছি ওদের? চলুন তো মা, ভেতরে চলুন। আপনার পায়ে 3 দিন তেল মালিশ হয়নি নিশ্চয়ই। চলুন চলুন। একরকম টানতে টানতে ভিতরে নিয়ে চলে গেল রমা তার শাশুড়ি এবং স্বামীকে। সশব্দে দরজা বন্ধ করে দিল পুলিশগুলোর মুখের ওপরেই। শেষ হলো গজেন্দ্র কুমার মিত্রের লেখা গৃহবধূ হত্যা গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে। ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, যা গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন গল্প আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।